সার্ভিস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, SAS মিনস সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। সো সেখান থেকে আমি একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নেব, ধরে নিলাম সেটার নাম হচ্ছে ওয়াটসন এআই, যেটা IBM এর। ওকে, এগুলো মাথার উপর দিয়ে যাবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমি জাস্ট বলছি যে এরকম ভাবে তোমরাও পড়তে শিখে যাবে। নাও দিস ইজ এ ক্লায়েন্ট। ক্লায়েন্ট মানে কি, যেখানে আমার পুরো কোডটা লেখা হবে। আর এখানে দু রকমের ইউজার আছে, পার্সোনা বলে, একটা হচ্ছে এআই ইঞ্জিনিয়ার, একটা হচ্ছে ইউজার। সো ইউজার যখনই কোনো একটা জিনিস জিজ্ঞেস করবে, সেটাকে আমি কোয়ারি বলছি, সেই কোয়ারিটা যাবে জেনএআই অ্যাপ্লিকেশনে। সেই জেনএআই অ্যাপ্লিকেশন কি করবে, ভেক্টর ডিবিতে যাবে। না ভেক্টর ডিবি কিভাবে তৈরি হবে, এআই ইঞ্জিনিয়ার অল দোজ জিনিস, ওই জিনিসগুলোকে ডেটা প্রি প্রসেসিং করবে, এমবেডিং ক্রিয়েট করে এমবেডিংটা ভেক্টর ডিবিতে স্টোর করবে। দেন যখনই তুমি কোনো একটা কোয়েশ্চেন্স করছো, সেই কোয়েশ্চেনটা ভেক্টর ডিবিতে যাবে। দেন ভেক্টর ডিবি থেকে রেসপন্স পাওয়ার পরে সেই কোয়েরিটা আর প্রম্পটটা আর কনটেক্সটটা যাবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, সেখান থেকে রেসপন্স আসবে, সেইটা হিউম্যান লাইক রেসপন্স হয়ে ইউজারের কাছে আসবে। সো দ্যাট ইজ কল যে আর্কিটেকচার ডিজাইন কিভাবে পড়তে হয়। এটা আমি এখন শেখাচ্ছি না, আমি জাস্ট বলছি। সো এই জিনিসটা আমরা আজ এক্সপ্লেন করবো। This is a RAG architecture, IBM এর RAG architecture. Understood? প্রত্যেকটা কম্পোনেন্ট না ইউ উইল আন্ডারস্ট্যান্ড। আর এখন যেটা মাথার উপর দিয়ে গেল, আফটার এন্ড অফ দিস ক্লাস তোমরা নিজেরা বুঝতে পারবে যে এখানে কি হচ্ছে। যদি না বুঝতে পারো, মানে আজকের ক্লাসটা ভালো করে শিখতে পারোনি, দেন উই হ্যাভ টু টেক দিস ক্লাস ওয়ান্স এগেন। বোঝা গেছে? ফার্স্ট কোয়েশ্চেন IBM এ ঢুকতে গেলে এই RAG আর্কিটেকচার নিয়ে করবে। কুল? Yes. সো কনটেক্সট বুঝতে পারলে সবাই? আচ্ছা, সুমনকে বলি, শুভম আছে পাশে? হ্যাঁ স্যার। হ্যাঁ, শুভমকেও ইনক্লুড করো, ওকে, যাতে ও শোনে, ওরও লাগবে। ওকে ওকে স্যার, দাঁড়ান। ওকে, আই ক্যান ওয়েট ফর 1 মিনিট। বোঝা গেল আজকের এজেন্ডা কি? হ্যাঁ স্যার। ওকে, দেখো, বেসিক্যালি RAG মানে হচ্ছে, আগের দিনই বলেছিলাম, রিট্রিভাল আগমেন্টেড জেনারেশন। আজকেরটা একটু লং হতে পারে, ওকে, টিল 11 ইট মে গো। রিট্রিভাল আগমেন্টেড জেনারেশন। সো এই পার্টিকুলার জিনিসটা কি, আগের দিন আমি কিছু এক্সপ্লেন করেছিলাম। স্যার হ্যাঁ, বলছি এই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? রেকর্ড করো। ওকে তাহলে Okay, স্যার let me record it, just a minute, let me do it. It's very important class. Give me a moment, huh? বলছে আগের দিনের ক্লাসটা এখনো আপলোড। আগের দিনেরটা রেকর্ড হয়নি, ওটা ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, নো প্রবলেম। না না, আজকেরটা রেকর্ড হয়েছিল কিন্তু আপলোড হয়নি। আচ্ছা ঠিক আছে, আপলোড করে দেবো, যদি রেকর্ডিং আছে আপলোড করে দেবো। ওকে ওকে, ঠিক আছে, আমি রেকর্ড স্টার্ট করছি এন্ড উইল স্টার্ট। ওকে, সো আজকে আমরা যেটা পড়বো সেটা বেসিক্যালি RAG আর্কিটেকচার বা RAG। হোয়াট ইজ RAG? সো আগের দিন আমরা একটা জিনিস বলেছিলাম যে, ধরে নাও চ্যাট জিপিটি, ধরে নাও আমি জিজ্ঞেস করছি হু ইজ রাম। ওকে, এই কোয়েশ্চেনটা আমি জিজ্ঞেস করেছিলাম। সো এই রাম মানে এখানে অনেক ডিফারেন্ট অ্যান্সার হতে পারে। সো রামায়ণের নিয়ে যদি আমি বলতে চাই, তাহলে মেবি রাম ইজ আ ডিফারেন্ট পারসন। ওকে, যদি আমি এই রাম মানে রাজা রামমোহন রায়কে বোঝাতে চাই, রাম মানে রামানন্দকে বোঝাতে চাই, দ্যাট ক্যান বি আ ডিফারেন্ট টাইপ। রাম মানে শরৎচন্দ্রের রামের সুমতি আছে, মেবি শরৎচন্দ্রের লেখায় ফরগেট। সো রামের সুমতি আছে, সেখানে যে রাম আছে তাকেও আমি মেনশন করতে পারি। নাও কোয়েশ্চেন ইজ, whenever I'm saying who is Ram or how Ram was as a person, যদি আমি এই টাইপের কোয়েশ্চেন করি, now LLM will hallucinate for sure. It is very generic question. LLM মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যে অলরেডি ডিফাইন্ড হয়ে গেছে, যে অলরেডি ট্রেন্ড। সো
তাকে যদি এই টাইপের কোয়েশ্চেন করা হয় সে ভুলভাল অ্যান্সার দেবে বা তোমার ডিজায়ার্ড অ্যান্সারটা নাও দিতে পারে, বা ইট উইল কম্বাইন এভরিথিং যেটা আমার দরকার নেই। হয়তো ফার্স্ট অ্যান্সার দেবে রামায়ণ থেকে যে কে রাম, দেন সেকেন্ডে ও দেবে যে ওকে রামের সুমতির রামের কথা বলবে, দেন থার্ডে দেবে সর্বপল্লী রাজা রামমোহন রায়ের কথা বলবে। সো আমার তো সব অ্যান্সার্স গুলো লাগবে না, আমার কি লাগবে কোন একটা পার্টিকুলার পারসনকে নিয়ে আমি জানতে চাইছি, সো সেটা আমার মনে মনেই আছে, আই হ্যাভেন্ট রিটেন ইট ইন মাই কোয়েশ্চেন। সো ইউ ক্যান্ট এক্সপেক্ট অলসো দ্যাট ইউজার উইল অলওয়েজ আস্ক দ্য ফুল কোয়েশ্চেন। এই জন্য আমরা জেনারেটিভ এআই একটা টার্ম ইউজ করি, দ্য বেটার দ্য কোয়েশ্চেন ইজ বেটার অ্যান্সার ইউ উইল গেট। সো সবসময় তুমি এক্সপেক্ট করতে পারো না যে ইউজার উইল আস্ক দ্য বেস্ট কোয়েশ্চেন। সো তোমাকে এখান থেকে এই হ্যালুসিনেশনটাকে রিমুভ করতে হবে। তো তার জন্য কি হয়, ডেফিনেটলি হু ইজ রাম, যখন তুমি একটা কোম্পানির জন্য কোনো একটা সিস্টেম বানাবে, কোনো একটা অর্গানাইজেশনের জন্য একটা সিস্টেম বানাবে, নিশ্চয়ই এরকম জেনারেলাইজ কোয়েশ্চেন হবে না। ধরো না ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য তুমি একটা চ্যাটবট বানাচ্ছ যেখানে সব স্ট্যাটিস্টিক্স গুলো তুমি পাবে, সেখানে নিশ্চয়ই আমি যে কোনো একটা জিনিস যদি কোয়েশ্চেন মেনশন করি, দ্য কনটেক্সট উইল অলওয়েজ বি ইন্ডিয়ান ক্রিকেট টিম, নাকি ইন্টারন্যাশনাল টিমস, নাকি বাইরের কোনো জিনিস, সেখানে আমি কখনোই আব্দুল কালাম নিয়ে জিজ্ঞেস করব না, রাইট? ইউ আন্ডারস্টুড মাই পয়েন্ট? ইয়েস সেইটা আমরা কিভাবে অ্যাচিভ করব, দ্যাট ইজ দ্য বেস পয়েন্ট অফ টুডেজ ডিসকাশন, দ্যাট ইজ র্যাগ, যে কিভাবে আমি হ্যালুসিনেশনটাকে রিডিউস করব। সো ইফ এনিওয়ান ইজ আস্কিং ইউ দিস কোয়েশ্চেন ইন ইন্টারভিউ অর এনিওয়্যার যে কেন আমরা র্যাগ ইউজ করি, তখন তোমার অ্যান্সার এটাই হবে, টু রিডিউস হ্যালুসিনেশন। বিকজ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সব জানে, এটা আমিও জানি, বাট লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে যখন আমি কোয়েশ্চেন করব, ও আমার কোয়েশ্চেনটা ভুল বুঝতেই পারে। সো আই শুড গিভ সাম কনটেক্সট টু দ্যাট কোয়েশ্চেন, যে আমি এই কোয়েশ্চেনটা করছি বাট আমার কনটেক্সটটা এই জায়গা থেকে। সো দ্যাট ইজ সাম কনটেক্সট টু দ্যাট কোয়েশ্চেন, যাতে ও অ্যান্সারটা দিয়ে দিতে পারে। আমি একটা এক্সাম্পল বলেছিলাম যে হোয়াট ইজ মাই লিভ পলিসি, আমি যদি এখানে জিজ্ঞেস করি হোয়াট ইজ লিভ পলিসি অফ আইবিএম বা হোয়াট ইজ মাই লিভ পলিসি, এটা যদি জিজ্ঞেস করি, ও কোনো একটা কোম্পানির লিভ পলিসি নিয়ে কথা বলে দেবে, বা কোনো জেনারেল ক্যাজুয়াল লিভ, সিক লিভ, এই টাইপের কোনো লিভস নিয়ে কথা বলে দেবে, আন্ডারস্টুড? বাট এটা কোন কোম্পানির বা তোমার স্পেসিফিক কিনা দ্যাট ইউ ডোন্ট নো, ইভেন ও লাস্টে বলে দিতে পারে দ্যাট আই ডোন্ট নো। বাট ধরে নাও আমি আমার কোম্পানির লিভ পলিসির যে পিডিএফটা আছে, এখানে নিশ্চয়ই আমি পেয়ে যাবো আইবিএম লিভ পলিসি পিডিএফ। যদি আমি দিই, হয়তো আমি কোথা থেকে একটা পেয়ে যাবো লিভ পলিসি পিডিএফ, বিজনেস কন্ট্রাক্ট গাইডলাইন বা কোনো একটা পিডিএফ পেয়ে যাবো যেখানে এই ইনফরমেশনস গুলো আছে। ধরে নাও সেই পিডিএফটাকে আমি পাঠিয়ে দিয়েছি এখানে, দেন আমি কোয়েশ্চেনটা করছি, ডেফিনেটলি আমি অ্যান্সারটা পেয়ে যাবো। পাবো কি না এইটুকু অবধি আমাকে বলো। কোনো যদি আমি কনটেক্সট ওকে দিই, তারপরে যদি আমি কোয়েশ্চেনটা করি, তাহলে আমি অ্যান্সারটা পাবো কি পাবো না? এখানে ধরো না ক্লাস করলাম, দেন আমি এখানে অ্যাড ফটোজ অর ফাইলসে গেলাম, দেন আমি এখানে যে কোনো একটা হোয়াটসঅ্যাপ এমএল ইয়েস নো, কিছু শোনা গেল না। মানে কেউ কিছু শুনতে পাচ্ছিলেন না? না, না অফ হয়ে গেছে। আগে বলো কোথা থেকে শুনতে পাওনি, বলো। ফাইল স্যার আপনি যেখানে ফাইলটা খুললেন, আচ্ছা আমি ফাইল খুলিনি, জাস্ট আরেকবার বলছি জায়গা থেকে। এখন শোনা যাচ্ছে, রাইট? হুম হ্যাঁ, আমি যেটা বলতে চাইলাম যে আমি ধরে নাও কোনো একটা ফাইলকে এখানে আমি আপলোড করছি, কোনো একটা ফাইল আমি আপলোড করলাম, দেন আমি কোনো একটা কোয়েশ্চেন্স করলাম, তাহলে নিশ্চয়ই সেই অ্যান্সারটা আমি পেয়ে যাব সেই ফাইলটা থেকে। মানে ইনবিল্ড চ্যাট জিপিটির ভিতরে র্যাগ সিস্টেমটা ইনবিল্ড আছে, বাট অ্যাকচুয়ালি তুমি যে মডেলটা পাবে সেটাতে তো কোনো র্যাগ সিস্টেম বানানো নেই, তোমাকে ওই সিস্টেমটা বানাতে হবে। কিভাবে তুমি বানাবে সেটা নিয়ে আজকে পড়বো। আর কেন র্যাগ করতে হলো তাহলে বুঝতে পারলে,
টু রিডিউস হ্যালুসিনেশন। কি বলবে? টু রিডিউস হ্যালুসিনেশন। দেন এক্সপ্লেন করতে পারবে যে যদি কোনো একটা কোয়েশ্চেন করি তার জেনারেলাইজড আমি অ্যান্সার পাবো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে, বাট ধরে নাও আমি স্পেসিফিক অ্যান্সার চাই, তাহলে আমাকে কোনো একটা কনটেক্সট পাঠাতে হবে। সো সেই কনটেক্সটটাকে পাঠানো and then retrieve the result back is the main purpose of our RAG architecture. বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? এভরিওয়ান? কারো কোনো কনফিউশন নেই? ইয়েস। এবারে না, আমরা আরো ডেপথে ঢুকি যে তাহলে কি করতে হবে আমাদেরকে, কি করতে হবে। ধরে নাও এটা একটা পিডিএফ, এটা একটা পিডিএফ। পিডিএফটাতে হতে পারে, তোমার উপরে তো নয়, পিডিএফটাতে হতে পারে 5টা পেজ আছে, পিডিএফটাতে হতে পারে 500টা পেজ আছে, পিডিএফটাতে হতে পারে 5000টা পেজ আছে, হতেই পারে। ইয়েস অর নো? সো এবারে তুমি কি বলবে? 5টা পেজ থাকলেও ওই পেজের যত টেক্সট আছে সব আমি মডেলকে পাঠিয়ে দেবো, 500টা পেজ থাকলেও সব মডেলকে পাঠিয়ে দেবো, 5000টা টেক্সট থাকলেও সব মডেলকে পাঠিয়ে দেবো? ইজ ইট পসিবল? যদি আমি মডেলকে পাঠাই তাহলে কি হবে এটা বোঝার চেষ্টা করো। এই যে যে মডেলগুলো বিহাইন্ড দ্য সিনস চলছে না, এই মডেলগুলো সবগুলোর একটা প্রাইসিং আছে। এই যে তুমি ইনপুট দিচ্ছ এটার জন্য একটা প্রাইসিং আছে, এই যে ও যত বড় আউটপুট দিচ্ছে সেটার জন্য একটা প্রাইসিং আছে। সো ধরে না এই ইনপুট গুলো আমি এখানে টোকেন বলে একটা জিনিস হয়, বা টোকেনটাকে এখন আমি ছেড়ে দিচ্ছি ওয়ার্ড। অ্যাকচুয়ালি এখানে তুমি 3টে ওয়ার্ড ইউজ করেছো। ও বলতে চাইছে, আমি যদি সামহাও সার্চ করে দেখি এ কি যে মডেল ইউজ করছে, আমি ধরে নিলাম GPT-4, আমি এখানে লিখছি GPT-4 প্রাইসিং, GPT-4 প্রাইসিং। দেখো GPT-4 প্রাইসিং, দেখো GPT-4.1 আমি যদি ধরি প্রাইসিং 1 মিলিয়ন টোকেনের জন্য $3। হোয়াট ইজ 1 মিলিয়ন মিনস? 10 লাখ। 10 লাখ। সো 10 লাখটা ওয়ার্ড। এখন টোকেনটা ভুলে যাও, আমি পরে টোকেনটাকে ডিফাইন করব, এখন ওয়ার্ড ধরে নাও। 10 লাখটা ওয়ার্ডের জন্য $3। $3 মানে কত? এখন 90 টাকা করে, 9×3 = 27, 270 টাকা। সো 1 মিলিয়ন, 10 লাখটা ওয়ার্ড তুমি যদি সামহাও পাঠিয়ে দাও তাহলেই তোমার 270 টাকা লাগবে, হুইচ ইজ এ হিউজ। এখানে তুমি তিনটে ওয়ার্ড পাঠিয়েছো বলে কোনো প্রবলেম নেই। ধরে নাও 5000টা তুমি 5000টা পেজ আছে, 5000টা পেজে প্রত্যেকটা পেজে আমি 1000টা ওয়ার্ড ধরে নিচ্ছি, তাহলে 5000-এর পরে 1000 কত হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 50 লাখ, রাইট? ইয়েস। তো এখানে কি হলো আলটিমেটলি আমার প্রাইসিং এ? ভালো করে দেখো, 1 মিলিয়ন, 10 লাখে $3, মানে এখানে 50 লাখে কত হবে? 5×3 = $15। $15 মানে কত? $15 মানে কত? দিস মাচ রুপিস। সো একটা 5000 পেজের পিডিএফ যদি তুমি একবার চ্যাট জিপিটি কে পাঠিয়ে, মানে চ্যাট জিপিটি টাইপের মডেলকে পাঠিয়ে দাও, চ্যাট জিপিটি ইজ ফ্রি, বাট যখন তুমি এন্টারপ্রাইজ সলিউশন বানাবে দ্যাট ইজ নট ফ্রি। সো তোমার একবার পাঠিয়ে দিলেই তোমার 1000 টাকা গেল। তাহলে বলো তুমি কি পাঠাতে পারবে? তুমি একটা সলিউশন বানালে সেই সলিউশনটা কেউ ইউজ করবে? যে একবার একটা পিডিএফ আপলোড করে একটা কোশ্চেন জিজ্ঞেস করলাম 1000 টাকা দাও। Is it cost effective? Tell me. নো স্যার। No, never, right? কখনো হতেই পারে না, কেউ আপলোড করতেই পারে 5000 পেজের বা এই টাইপের হতেই পারে। ইট ইজ নট কস্ট ইফেক্টিভ, রাইট? সবাই এগ্রি করছো? সবাই প্রবলেমটা বুঝতে পারছো যে আমি 5000 পেজকে পাঠিয়ে দিতে পারি না, বা 500টা পেজকে পাঠিয়ে দিতে পারি না ওরকম ডাইরেক্টলি Yes. মডেলকে, তারপর একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি না, বিকজ যতবার তুমি কোশ্চেন জিজ্ঞেস করবে তত 5000টা ওরকম যাবে। ধরো না লিভ পলিসি জিজ্ঞেস করলে, বিকজ এবার দেখো ওটা শুধু তো ইনপুট টোকেন, নাও থিঙ্ক অ্যাবাউট আউটপুট টোকেন। দেখো এখানে দেওয়া আছে আউটপুট টোকেন, 1 মিলিয়ন যদি ও জেনারেট করে $12 নেবে, আউটপুট টোকেনের দাম বেশি। মানে তুমি এখানে জিজ্ঞেস করলে কম যে হু ইজ রাম, ও তো অনেকগুলো ওয়ার্ড দিল, এই ওয়ার্ড গুলো যদি তুমি কাউন্ট করে দেখো তাহলে হয়তো 100 ওয়ার্ড হয়ে যাবে। 100 ওয়ার্ড মানে কত? 100 ওয়ার্ড মানে হচ্ছে, আমি যদি 1 মিলিয়ন লিখি, 100, 1000, 10,000, 1 লাখ, 10 লাখ। সো 100, এটা যদি আমি কেটে দিই 100 ওয়ার্ড মানে কি
this much. So which is 0.000012, this much dollar, is it? No, 0.0012, this much dollar. 1 2 3 4, yes, this much dollar. So 0.0012 যদি আমি এটাও দেখি, then also you will be seeing a significant amount. 0.0012, so 11 পয়সা, 11 পয়সা, that is very cheap, I can understand, that is very cheap, but একজন ইউজ করলে that is cheap, একবার তুমি ইউজ করলে। এরকম যদি সারাদিন তুমি ChatGPT এর সাথে খেলতে চাও তাহলে অনেক অনেক টাকা লাগবে, but that is also bearable, this much you can bear, যখন তুমি একটা এন্টারপ্রাইজ সলিউশনস ইউজ করছো, that much price you can bear for each question, মানে কি 1 পয়সা, 1 পয়সা বা 11 পয়সা, 11 পয়সা তুমি দিতে পারো, কোনো প্রবলেম নেই এখন, মানে কোনো এন্টারপ্রাইজ ইউ ক্যান গিভ ইট। সো আউটপুট টোকেনে এই যে রেসপন্স দিচ্ছে দ্যাট ইজ ওকে, বাট দেন অলসো তোমাকে সামহাউ আউটপুট টোকেনটাকে কমাতে হবে, এত বেশি রেসপন্স দেওয়ার তো দরকার নেই, বা যদি তোমার দরকার হয় তখন দেওয়া হবে। সো দ্যাট শুড বি চেকড, মানে এই যে আগের দিন আমি একটা এক্সাম্পল বলেছিলাম মনে আছে, সে ডায়াবেটিক পেশেন্টের টাইপ 1 ডায়াবেটিস আর টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিসের জন্য অনেক বড় বড় অ্যান্সার দরকার, বিকজ তারা এই নতুন তাদের সুগার বা ডায়াবেটিস ধরা পড়েছে, আর টাইপ 2 ডায়াবেটিস তারা অলরেডি জানে যে ও চলো ঠিক আছে এইরকম এটাই আমাদের লাইফস্টাইল, কিছু করার নেই বলে তারা দে আর ওকে উইথ ইট। সো তাদেরকে অত অ্যাসিউরিং ওয়ার্ডে অত বড় বড় কিছু লিখে দিতে হবে না, তাদেরকে ছোট ছোট অ্যান্সার দিলেই হবে। সো সেই যে কাস্টমাইজেশনটা, দ্যাট অলসো ইউ ক্যান ডু ইউজিং প্রম্পটিং, আন্ডারস্টুড, দ্যাট ইউ হ্যাভ টু ডু। ইফ ইউ সে আমি জানি না কিভাবে করতে হয়, দেন ইটস আ প্রবলেম, ইউ হ্যাভ টু নো, বিকজ দ্যাট উইল রিডিউস ইউর কস্ট, বিকজ আউটপুট টোকেনও একটা কস্ট আছে, which is 4 times then input token. Understood? Now what is cache input, what is training, all those things I will talk about later. এখন তুমি ইনপুট আর আউটপুট বোঝো, ইনপুটের প্রাইসিং আর আউটপুটের প্রাইসিং। সো ইনপুট মানে কোনটা, যেটা আমি জিজ্ঞেস করলাম হু ইজ রাম, আউটপুট মানে কি, যেটা আমাকে রেসপন্স দিল। বোঝা গেল? কারোর এত দূর অব্দি কোনো কোশ্চেন আছে? সো মাই পয়েন্ট যেটা আমি মেক করতে চাইছিলাম, দ্যাট ইজ যে পুরো আমার ওই ডেটাগুলো সব আমি ধরে ধরে পাঠিয়ে দেবো, দ্যাট উইল নট ওয়ার্ক আউট, that will never work out. So আমাকে কিছু একটা ফিগার আউট করতে হবে। নাও কোশ্চেন আসতেই পারে, নেক্সট কোশ্চেন যেটা আমি ফিগার আউট করব, সেই কোশ্চেনটা সে বলতেই পারে এটা কেন করলাম, আমি কেন করলাম তার রিজন হচ্ছে দিস ওয়ান, that the full PDF I can send it to large language model every time, because large language model will incur some cost. as much as token we are sending it to large language model, it is incurring that much of cost. So to reduce that cost, we have to figure it out some of the way. বোঝা গেল এত দূর অবধি? কারো কোনো কনফিউশন আছে? No. সবাই বুঝেছো? Yes, sir. Yes. নাও এই যে আমি 5000টা পেজ আছে, ধরে না আমি 5টা পেজ নিয়ে এক্সাম্পল বলছি, 5টা পেজ আছে, 5টা পেজ আছে। এবারে তুমি কি করতে পারো, এই পেজে যে কন্টেন্ট গুলো আছে, মানে আমি একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি, ধরে নাও পিডিএফ একটা নেব, কিসের পিডিএফ নেওয়া যায় বলো? Let's take MacOut syllabus. Yeah. এখানে কতগুলো পেজ আছে? Let's suppose 26 pages are there. Okay, এখানে 26 পেজ আছে। Now think about it. আমার কাছে যদি এই 26 পেজ থাকে, now let's suppose someone is asking যে একটা কোয়েশ্চেন বানাই, ভালো লাগছে পিডিএফটা, let me take another one. ঠিক আছে, 10টা পেজ আছে, তো আবার পাগলের মতো পিডিএফ দিয়েছি।
দিস উড বি গ্রেট। ইঞ্জিনিয়ারিং ফিজিক্সের একটা পেজ আছে, অনেকগুলো পেজ আছে, ধরে নাও কতগুলো পেজ আছে। This would be great. Okay, so 281 টা পেজ আছে। Now let's suppose someone is asking a question from this page. Okay, এখানে ইয়েন্স ডিস্ট্রিবিউশন ল আছে। ধরুন না এই পুরো পিডিএফ পেজটাকে আপলোড করে দেওয়া হয়েছে, তারপরে বলা হয়েছে ইয়েন্স ডিস্ট্রিবিউশন ল আমাকে বুঝিয়ে দাও। সো নাও টেল মি আমার কি প্রসেস হওয়া উচিত, বা আমি কিভাবে অ্যানসার করা উচিত, বা আমার সিস্টেমকে কি করা উচিত। সামহাউ এই যে 281টা পেজই কি আমি পাঠিয়ে দেবো, দেন আমি ইয়েন্স ডিস্ট্রিবিউশন ল করব? এখনই তো প্রুফ করলাম দ্যাট ইজ নট কস্ট ইফেক্টিভ, সো উই ক্যান্ট ডু দ্যাট। সো হোয়াট উই শুড ডু, সামহাউ আমাদেরকে প্রি প্রসেস করতে হবে এই পুরো পিডিএফটা ইন সাচ এ ওয়ে দ্যাট স্মল চাঙ্কস আর দেয়ার। মানে ধরে নাও এই 18 নম্বর পেজটাকে আমি 3টে চাঙ্কে ডিভাইড করলাম, একটা চাঙ্ক এত বড় আর একটা চাঙ্ক এত বড়, 3টে নয় 2টো চাঙ্কে ডিভাইড করলাম এই পেজটাকে। দেন সেকেন্ড পেজটা ওকে মডার্ন ফিজিক্সের এটা একটা চাঙ্ক বললাম, দেন ইন্ট্রোডাকশন টু ফিজিক্সের এটা একটা চাঙ্ক বললাম, বা এত বড় একটা চাঙ্ক বললাম পুরোটা। দেন 1.2 ইন্ট্রোডাকশন টু দিস ওয়ান, এটাকে একটা চাঙ্ক বললাম। এইরকম করে প্রত্যেকটা পেজকে অন অ্যান এভারেজ 2-3টে চাঙ্কে ডিভাইড করলাম। বোঝা গেল? 2টো বা 3টে চাঙ্কে ডিভাইড করলাম। তাহলে কি টোটাল আমার এখানে 180টা ধরে নাও পেজ আছে, ধরে নাও 180টা বা 5টা পেজ আছে, লেটস সাপোজ 5টাই পেজ আছে বা 4টে পেজ আছে। এই যে 4টে পেজ আছে, 4টা পেজকে আমি স্মল চাঙ্কে ডিভাইড করলাম, এটা একটা চাঙ্ক, এটা একটা চাঙ্ক, এটা একটা চাঙ্ক। একটা পেজকে 3টে চাঙ্কে আমি ডিভাইড করলাম, এখানে 2টো চাঙ্কে ডিভাইড করলাম, ধরে নাও এই পেজটাকে, এটাকে 2টো চাঙ্কে ডিভাইড করলাম, এটাকে একটাই চাঙ্কে ডিভাইড করলাম, এটাকে আবার 4টে চাঙ্কে ডিভাইড করলাম, এই পেজটাকে করলাম 4টে চাঙ্কে ডিভাইড করলাম। তাহলে টোটাল আমার চাঙ্ক কত হলো? 4, 5 আর এদিকে 5, 10টা টোটাল চাঙ্ক হলো। তাহলে এবার দেখো 10টা চাঙ্ক আছে। এবারে আমাকে যদি কোনো একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, আমার এই 10টার মধ্যে যে কোনো একটা চাঙ্কের মধ্যে অ্যানসারটা আছে, রাইট? আমি ধরে নিলাম এই চাঙ্কটার মধ্যে অ্যানসারটা আছে। সো এই চাঙ্কটাকে আমি পাঠিয়ে দিলাম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে অ্যালং উইথ মাই কোয়েশ্চেন। দেন আমি কোয়েশ্চেনটাকে পাঠিয়ে দিলাম, ধরে নাও ইয়েন্স ল, আমি পাঠিয়ে দিলাম হোয়াট ইজ ইয়েন্স ল, এক্সপ্লেন মি ইয়েন্স ল। দেন এই চাঙ্কটাকে পাঠিয়ে দিলাম যে চাঙ্কটাতে আমার অ্যানসারটা আছে। তাহলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কি বলবে? ও আচ্ছা, এই ইয়েন্স ল এর কথা বলছে। বিকজ যদি আমি নিউটনস ল বলে দিই, নিউটনের 3টে ল আছে, ল অফ মোশনস আছে নিউটনসের 3টে। নিউটন আবার ম্যাথমেটিক্সে অনেক ল দিয়েছে, যেমন হোয়াট আর দোজ লস, বাইনোমিয়াল থিওরিয়াম নিউটনের বানানো, সেরকম অনেক আছে। সো কোনটাকে আমি বলতে চাইছি, আমি ধরে নাও এই বইটাতে এখানে বাইনোমিয়াল থিওরিয়াম নিয়ে লেখা আছে, নিউটনস ল, রাইট? তাহলে বাইনোমিয়াল থিওরিয়াম নিয়ে জিজ্ঞেস করছি, ও বুঝতে পেরে যাবে, সো বাইনোমিয়াল থিওরিয়াম থেকে অ্যান্সার দেবে। সো তাহলে কি হলো, আমি পুরো এই যে পেজের যত কন্টেন্ট ছিল সেগুলোকে এইরকম 10টা পেজ, 10টা ডিফারেন্ট চাঙ্কে ভাগ করে দিলাম। দিস ইজ কল্ড চাঙ্কিং। এটার ডিফারেন্ট স্ট্র্যাটেজি হয় যে কিভাবে চাঙ্ক করব। কেউ বলবে ও আচ্ছা আমি খুব অলস, আমি প্রত্যেকটা পেজকে একটা করে চাঙ্ক হিসেবে ধরবো। দ্যাট ইজ কল্ড পেজ ওয়াইজ চাঙ্কিং। ফার্স্টে হচ্ছে পেজ ওয়াইজ চাঙ্কিং। পেজ ওয়াইজ চাঙ্কিং এর মধ্যে অনেক প্রবলেমেটিক থিং আছে। কেন প্রবলেম আছে? ধরে নাও ইন্ট্রোডাকশন টু ফিজিক্স, এটা এখান থেকে স্টার্ট হয়েছিল, বাট এখানে কি কমপ্লিট হলো? এ কিন্তু এখানে কমপ্লিট হয়নি। দেখো এখানে বিলিভ দ্যাট বলে লেখা আছে, কমপ্লিট হয়নি। নেক্সট পেজে গিয়ে দেখবে ও আচ্ছা ও কমপ্লিট হয়েছে এখানে, রাইট? সো তুমি যদি পেজ ওয়াইজ চাঙ্কিং করো, তাহলে এটা একটা চাঙ্ক হয়ে যাবে, এটা আবার অন্য চাঙ্কে চলে যাবে, রাইট? বেটার দেন দিস তুমি প্যারাগ্রাফ ওয়াইজ চাঙ্কিং করো। সো এটা একটা প্যারা, যে প্যারাটা এখানে এন্ড হচ্ছিল না, এখানে অবধি গেছে। সো নেক্সট টাইপ অফ চাঙ্কিং ইজ প্যারাগ্রাফ ওয়াইজ চাঙ্কিং। প্যারাগ্রাফ ওয়াইজ চাঙ্কিং মানে এক একটা প্যারাগ্রাফ হবে আমার একটা চাঙ্ক, একটা প্যারাগ্রাফ হবে আমার একটা চাঙ্ক। আন্ডারস্টুড? এই পুরো প্যারাগ্রাফটা একটা চাঙ্ক হবে, দেন এইটা একটা পুরো প্যারাগ্রাফ, এটা একটা চাঙ্ক হলো, যে এখান অবধি চলছে। সো এখানে এন্ড হয়ে গেল, দ্যাটস ওকে। দেন নেক্সট প্যারাগ্রাফটা এটা একটা চাঙ্ক হলো। সো প্যারাগ্রাফ ওয়াইজ চাঙ্কিং বলে। তাহলে কি, একটা হচ্ছে পেজ ওয়াইজ চাঙ্কিং তুমি ফলো করতে পারো, বা প্যারাগ্রাফ ওয়াইজ চাঙ্কিং তুমি ফলো করতে পারো,
বুঝতে পেরেছো? এই দুটো হচ্ছে মেনলি ইউজড চাঙ্কিং স্ট্র্যাটেজি। দুটোরই কিছু ওয়ে, মানে দুটোরই কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। এর বাদ দিয়েও আরো অনেক রকমের চাঙ্কিং স্ট্র্যাটেজি হয়। আমার এখন চাঙ্কিং স্ট্র্যাটেজি পড়ানো মেন উদ্দেশ্য নয়, দ্যাট ইজ ওয়াই আই এম শিফটিং মাই ফোকাস টু সামথিং এলস। সো শুধু বোঝো প্যারাগ্রাফ ওয়াইজ চাঙ্কিং অর পেজ ওয়াইজ চাঙ্কিং, এই দুটো চাঙ্কিং হয়। ওকে, পেজ ওয়াইজ চাঙ্কিং এর প্রবলেম কি? এই চাঙ্কিংটা বলো। আমরা কেন করি? ওটাই আমি এতক্ষণ বোঝাচ্ছিলাম যে পুরো একটা পেজকে আমি পাঠাতে পারি, আমাকে তো আলটিমেটলি এই 5000টা পেজ পাঠিয়ে দিতে পারবো না, হুম রাইট? 5000টা পেজ না পাঠিয়ে দিয়ে আমাকে খুঁজতে হবে যে কোন পেজটাতে বা কোন চাঙ্কটাতে, অ্যাকচুয়ালি আমি পেজ বলবো না, বিকজ একটা পেজ একটা চাঙ্ক হয়, ইন দিস কেস পেজ ওয়াইজ চাঙ্কিং। যদি পেজ ওয়াইজ চাঙ্কিং করি, এই পুরো পেজটা একটা চাঙ্ক, এই পুরো পেজটা একটা চাঙ্ক, সো 4টে পেজ থাকলে মানে 4টে আমরা চাঙ্ক। এখান থেকে মানে চাঙ্কিংটা এই জন্য করছি যে যাতে আমরা ইনফরমেশনটা এই জায়গা থেকে আমরা পেতে পারি। হ্যাঁ, এই ইনফরমেশনটা মানে যে কোয়েশ্চেনটা করা হয়েছে হুম। সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা ওই এখানে পেজে থাকবে। আছে, আচ্ছা। এটা আমি ধরে নিচ্ছি। এবার কিভাবে সেটা বার করব, দ্যাট ইজ অলসো দেয়ার, আই এম কামিং টু দ্যাট কনক্লুশন। ওকে, হুম। ইট ইজ নট ইয়েট ডিসকাসড। সো অ্যাকচুয়ালি চাঙ্কিং কেন করছি, বিকজ আমাকে ওই চাঙ্কটা পাঠাতে হবে না কোয়েশ্চেনের সাথে টু লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। আই ক্যান সেন্ড এভরিথিং, আই হ্যাভ টু সেন্ড দ্য রেলিভেন্ট থিং টু লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সো দ্যাট আই ক্যান গেট দ্য রেজাল্ট ব্যাক। আন্ডারস্টুড? সো তার জন্য আমরা চাঙ্কিং করছি। চাঙ্কিং স্ট্র্যাটেজি দু রকম, একটা পেজকে একটা চাঙ্ক ধরে নেওয়া, তাহলে কি 4টে পেজ হলে 4টে চাঙ্ক, তার মধ্যে একটা নেব। আর একটা প্যারাগ্রাফকে একটা চাঙ্ক ধরে নেওয়া। প্যারাগ্রাফকে কেন চাঙ্ক ধরি মোস্টলি, বিকজ যদি আমাকে কেউ বলে ওকে ইন্ট্রোডাকশন টু ফিজিক্সে কি লেখা আছে আমাকে জিস্ট বলো, সো যদি আমি প্যারাগ্রাফ ওয়াইজ চাঙ্কিং না করি তাহলে আমি এই ফার্স্ট পেজটা, এই এত নম্বর পেজটা মানে 19 নম্বর পেজটাকে পাঠাবো, বাট 20 নম্বর পেজে যে ইনফরমেশনটা আছে, এই যে এইটাও তো ওই ইন্ট্রোডাকশন টু ফিজিক্সের মধ্যেই পড়ে, সেই ইন্ট্রোডাকশন টু ফিজিক্সের মধ্যেই পড়ে, এই পার্টটা মিস হয়ে যাবে বিকজ আমি একটা চাঙ্ক পাঠাচ্ছি। আন্ডারস্টুড? সো তার জন্য আমাকে প্যারাগ্রাফ ওয়াইজ চাঙ্কিং করতে হয়। সো প্যারাগ্রাফ ওয়াইজ চাঙ্কিং বা পেজ ওয়াইজ চাঙ্কিং, দেয়ার ইজ টু ডিফারেন্ট ওয়ে অ্যাজ অফ নাও। বোঝা গেল কেন আমরা চাঙ্কিং করি? হ্যাঁ। Yes. এবারে কারোর মাথায় আসতে পারে স্যার এমন তো হতেই পারে যে দুটো তিনটে চাঙ্ক মিলে আমার অ্যান্সারটা আছে, হতে পারে। এই একটা চাঙ্কে যে আমার পুরো কোশ্চেনের অ্যান্সারটা থাকবে তার কোনো মানে নেই, দু তিনটে চাঙ্ক মিলেও থাকতে পারে। ইয়েস, সো সেটার জন্য আমি দুটো চাঙ্ক পাঠিয়ে দেবো। আমি 5000টা পেজ পাঠানোর থেকে তো বেটার দুটো চাঙ্ক পাঠিয়ে দেবো বা তিনটে চাঙ্ক পাঠিয়ে দেবো। এবারে তোমাকে ডিসাইড করতে হবে তুমি দুটো চাঙ্ক পাঠাবে না তিনটে পাঠাবে না একটা পাঠাবে, সেটা কিভাবে ডিসাইডেড হবে তারও দুটো ওয়ে আছে, সেটা আমি একটু পরে বলছি, তোমরা বুঝতে পারবে, তখন আমি আবার এই জিনিসটা তুলে নিয়ে আসবো। সো কি এখন কোশ্চেন হচ্ছে আমার ইউজার আস্কড কোশ্চেনটার সাথে আমাকে একটা রিলেভেন্ট ইনফরমেশন পাঠাতে হবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে, যাতে আমি অ্যান্সারটা দিতে পারি। সো সেই রিলেভেন্ট অ্যান্সারটাকে আমাকে কিভাবে পাবো, একটা পিডিএফ বা ডকুমেন্টস বা যে কোনো থেকে পেতে পারি। সেটা তো অনেক বড় ডকুমেন্টস হতে পারে, পুরো ডকুমেন্টসটাকে আমি সেন্ড করতে পারবো না লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে, তার জন্য সেই ডকুমেন্টসটাকে ছোট ছোট ভাগে ভাগ করে দিই, যে ভাগগুলোর নাম হচ্ছে চাঙ্ক। সো ইচ এন্ড এভরি চাঙ্ক, নাও আই উইল ডিসাইড কি হুইচ চাঙ্ক ইজ হ্যাভিং দ্যাট অ্যান্সার। কিভাবে ডিসাইড করবো সেটা বলছি। I will decide that which chunk is having answer, that chunk I am sending it to large language model. And now question and that chunk combined together will help the large language model to answer our questions. বোঝা গেছে না কোনো কনফিউশন আছে বলো এখন অবধি? And there is two well known chunking strategy, one is page wise chunking and this is paragraph chunking. বুঝেছি। সবাই বুঝেছো না কারো কোয়েশ্চেন আছে? বুঝেছি। হ্যাঁ স্যার বুঝেছি। বুঝেছি। ওকে, নাও এই যে প্রত্যেকটা আমি চাঙ্ক বানালাম, এই চাঙ্ক গুলোকে, আচ্ছা সবার মেশিন লার্নিং এর ডেটা ফ্রেম মনে আছে? Yes. ডেটা ফ্রেম মানে একটা টেবিল। সো তাহলে পাইথনে আমরা কি করব, প্রত্যেকটা পেজ থেকে যে চাঙ্ক গুলো পেলাম, এটাকে চাঙ্ক 1 বলছি, এটাকে চাঙ্ক 2 বলছি, এটা 3 বলছি, এটা 4 বলছি এন্ড সো অন এন্ড সো ফর্থ, এটা 10 নম্বর চাঙ্ক বলছি। এই চাঙ্ক গুলো ধরে নাও এখন টেক্সট। ওকে, চাঙ্ক গুলো এখন টেক্সট, মানে আমি টেক্সট ডেটা নিয়েই কাজ করছি ধরে নাও এখন। সো এইগুলোকে তোমাদেরকে ডেটা ফ্রেমে এইভাবে তুলতে হবে। একটা ডেটা ফ্রেম বানাবো, যে ডেটা ফ্রেমে একটা আইডি থাকবে, মানে আমার 1 নম্বর চাঙ্ক, দেন এই আইডির পরে এখানে টেক্সট থাকবে, টেক্সট TEXT,
টেক্সট থাকবে আর আইডি থাকবে। দেন এখানে আরো কিছু জিনিস থাকবে, আরো দুটো জিনিস থাকবে, দ্যাট আই উইল বি ডিসকাসিং নাও। নাও আমার নেক্সট কোয়েশ্চেন কি, আমি এতক্ষণ অবধি সব বুঝে গেলাম, আমার নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এই যে এতগুলো চাঙ্ক ছিল, এই যে এতগুলো চাঙ্ক ছিল, 4টা বা 10টা চাঙ্ক ছিল, আমি ধরে নিলাম 10টা চাঙ্ক আছে, এই চাঙ্কগুলোর মধ্যে কে সব থেকে ভালো টু গিভ দ্য অ্যান্সার? কে সব থেকে ভালো টু গিভ দ্য অ্যান্সার? কি করে আমি বুঝবো? দিস ইজ মাই কোয়েশ্চেন। কোন চাঙ্কটা সব থেকে ভালো টু গিভ দিস অ্যান্সার? আমি যে কোয়েশ্চেনটা করেছি, ধরো না ইয়ানস ডিস্ট্রিবিউশন ল নাকি একটা কোয়েশ্চেন করেছিলাম, রাইট? ইয়ানস ডিস্ট্রিবিউশন ল, এই কোয়েশ্চেনটা যদি করি, কত নম্বর চাঙ্কটা আমার সব থেকে বেস্ট টু গিভ দ্য অ্যান্সার, এটা আমি কিভাবে বুঝবো? সেটার জন্য একটা টেকনিক হচ্ছে কল্ড এমবেডিং। এমবেডিং কি এবার তোমাকে বুঝতে হবে। নাও তোমার কোয়েশ্চেনটা এটা আসবে যে হোয়াই উই ডু এমবেডিং। ওকে, সেটার অ্যান্সার আমরা আস্তে আস্তে যাচ্ছি। কি করতে হয়, এই যে তুমি টেক্সটটাকে বানিয়েছো, আমি একটা প্রথম দিনে একটা কথা বলেছিলাম মনে আছে, যে কম্পিউটার 0 1 বা নাম্বার ছাড়া কিছু বোঝে না। সো তার জন্য মনে আছে মেশিন লার্নিং এ যখন আমরা কোনো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল পেতাম বা কোনো টেক্সট পেতাম, সেটা আমরা কিসে কনভার্ট করতাম? এনকোডিং, ওয়ান হট নাম্বারে, এনকোডিং করতে ওয়ান হট এনকোডিং বা লেবেল এনকোডিং করে আমরা নাম্বারসে কনভার্ট করতাম বা অ্যারেতে কনভার্ট করতাম, মনে আছে সবার? রাইট? সো এইগুলো হচ্ছে টেক্সট, এইগুলো সবাই টেক্সট। চাঙ্ক 1 এ যা আছে সব টেক্সট, চাঙ্ক 2 তে যা আছে সবাই টেক্সট, 3 তে যা আছে সবাই টেক্সট, এবং যে কোশ্চেনটা আছে সেটাও একটা টেক্সট। সো এই যে এরা টেক্সট, এ তো কম্পিউটার বুঝবে না যে এ ভালো না, মানে এই 1 নম্বর ভালো না, 2 নম্বর ভালো না, 3 নম্বর ভালো না, 7 নম্বর ভালো, কম্পিউটার কি বুঝতে পারবে? পারবে না। তো তার জন্য একটা ওয়ে আছে, দ্যাট ইজ কল্ড এমবেডিং বা ভেক্টরাইজেশন। দুটোর মধ্যে একটা, এমবেডিংও যা, ভেক্টরাইজেশনও তা। মানে কি, এই যে টেক্সটটা আমি পাবো, এই টেক্সটটাকে আমাকে ভেক্টরে কনভার্ট করতে হবে। ভেক্টরে কনভার্ট করতে হবে মানে কি, এই টেক্সটটাতে ধরে নাও লেখা আছে যে হাই আই এম পার্থসারথী পাল, এখানে লেখা আছে অন্য কিছু। এই যে হাই আই এম পার্থসারথী পাল এর লেখা আছে, বা ইএন ডিস্ট্রিবিউশনের এই পুরো টেক্সটটা লেখা আছে, দিস ইজ অলসো টেক্সট। এটাকে কপি করলাম, দিস ইজ আ টেক্সট, রাইট? এই টেক্সটটা লেখা আছে, এই টেক্সটটাকে কি করতে হবে, কিরকমে কনভার্ট করতে হবে? ভেক্টরে। ভেক্টরটা দেখতে কিরকম হবে? 1.3792 কমা 0.9983 কমা এরকম করে কিছু নাম্বারস, এটা দুটো নাম্বার বললাম, এইরকম 1536 এতগুলো নাম্বারে কনভার্ট হবে। কোন মডেল বানায় 684 নাম্বারসে। সো এই ভেক্টরটা সাইজ বা লেন্থ কত হবে? যদি তুমি ভেক্টর, যদি তুমি টেক্সট এমবেডিং অ্যাডা বলে একটা মডেল আছে, সেই মডেল দিয়ে যদি করো, তাহলে 1536টা ডিফারেন্ট নাম্বারস আসবে একটা অ্যারেতে। যদি তুমি জেমিনাই এমবেডিং দিয়ে এমবেডিংটা করো, তাহলে 684 নাম্বারস আসবে। সো ডিফারেন্ট এমবেডিং মডেল আছে, অনেক এমবেডিং মডেল আছে, আমরা ওগুলো নিয়ে প্র্যাকটিক্যাল যখন করব দেখাবো। অনেকগুলো এমবেডিং মডেল আছে, তোমাদের নাম মনে রাখতে হবে না, আস্তে আস্তে মনে হয়ে যাবে আপনি। সো এই যে এমবেডিং মডেলগুলো, তাদের প্রত্যেকটা ডাইমেনশন আছে। আমি যদি এখানে সার্চ করি হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ টেক্সট এমবেডিং, টেক্সট এমবেডিং 3, টেক্সট এমবেডিং অ্যাডা 002, এটা যদি লিখি, দেখো ও দেবে সি 1536। ক্যান ইউ সি? ফিক্সড ডাইমেনশন অলওয়েজ 1536, দেখো আমি এখানে তাই লিখেছিলাম 1536। সো টেক্সট এমবেডিং অ্যাডা যদি হয়, তাহলে এরকম 1536টা নাম্বারেও ভাগ করে দেবে, তুমি যা টেক্সটই পাঠাবে। বুঝতে পেরেছো? 1536টা ডাইমেনশনে বা ভেক্টর নাম্বারে ভাগ করে দেবে, সেই নাম্বারগুলো একটা অ্যারেতে থাকবে, এই অ্যারেটাকে বলা হয় ভেক্টর। এইখানে আমরা ম্যাথমেটিক্স আর কম্পিউটার সায়েন্সকে একসাথে করব। যদি বুঝতে কারোর অসুবিধা হয়, লেট মি নো, আই উইল ট্রাই টু এক্সপ্লেন।
কি করলাম, আমরা এই টেক্সটটাকে একটা ভেক্টরে ভাগ করে দিলাম। আবার আমি ক্লাস 11-এ চলে যাচ্ছি, মনে আছে আমরা এরকম পড়তাম একটা ভেক্টর ভি ইকুয়ালস টু 5i hat প্লাস 3j hat প্লাস 9k hat, মনে আছে? কার কার মনে Yes. নেই বলো? হ্যাঁ মনে- সবার মনে আছে? দিস ইজ আ ভেক্টর, রাইট? মানে আমরা কি বলতাম, এই যে i hat হচ্ছে ইউনিট ভেক্টর টুয়ার্ডস x অ্যাক্সিস, j মানে কি ইউনিট ভেক্টর টুয়ার্ডস y অ্যাক্সিস, k মানে কি ইউনিট ভেক্টর টুয়ার্ডস z অ্যাক্সিস, রাইট? সো তাহলে এটাকে একটা 3 ডাইমেনশনাল স্পেসে ভাবো। 3 ডাইমেনশনাল আমি বলছি x অ্যাক্সিস থেকে 5 দূরত্বে, y অ্যাক্সিস থেকে 3 দূরত্বে, z অ্যাক্সিস থেকে 9 দূরত্বে, এইরকম করে তুমি একটা সরলরেখা বা কিছু একটা আঁকতে, দ্যাট ইজ কল্ড ভেক্টর। তুমি তাকে ভেক্টর বলতে, রাইট? 3 ডাইমেনশনাল ভেক্টর। সো ভাবো এটা হচ্ছে 3 ডাইমেনশনাল ভেক্টর, হোয়ারএজ জেমিনাই এমবেডিং বা টেক্সট এমবেডিং অ্যাডা ও 1536 ডাইমেনশন ভেক্টরে কনভার্ট করে দেয় নাম্বারটাকে বা টেক্সটটাকে। বুঝতে পেরেছো? যা তুমি পাঠাবে, যা টেক্সট তুমি পাঠাবে সেটাকে 1536 ডাইমেনশনে ভাগ করে দেয় ওই পুরো টেক্সটটাকে। মানে ধরে নাও তুমি বলছো আই এম স্যাড, ওকে? সো 1536 এ কিভাবে ভাঙবে? ও বলবে হ্যাপি, হ্যাপি ইন্ডেক্স কত? 0.00001, ওকে। স্যাড ইন্ডেক্স কত? 0.99994, ওকে। অ্যাংরি ইন্ডেক্স কত? 0.5000। তার আরো 15 রকম। রেন ইন্ডেক্স কত? আই এম হ্যাপি, এটাতে কি রেন ইন্ডেক্স কোনো থাকার কথা? বা আই এম স্যাড, এটাতে কি বৃষ্টি হওয়ার সাথে এর কোনো সম্পর্ক আছে? 0.0000002, ওকে। বয় ইন্ডেক্স কত? 0.00005 বা 0.5। গার্ল ইন্ডেক্স কত? 0.5। এইরকম করে 1536 ডিফারেন্ট ডিফারেন্ট ডাইমেনশনে ও ভাবে এই পার্টিকুলার সেন্টেন্সটাকে যে কি বলতে চাইছে। আই এম স্যাড এই কথাটাকে 1536টা ডিফারেন্ট ওয়েতেও ভাবে, দেন প্রত্যেকটা ওয়েতে যে রেসপন্সটা পায় বা প্রত্যেকটা ওয়েতে যে স্কোরটা পায় সেই স্কোরটা একে একে লিখতে থাকে। ইউ আন্ডারস্টুড? বুঝতে পারলে কি পারলে না? কি হয়? দিস ইজ কল্ড কনভার্টিং দিস টেক্সট টু নাম্বার। একটা টেক্সটকে একটা নাম্বার দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? রিপ্রেজেন্ট করা সম্ভব নয়, বাট ওরা রিপ্রেজেন্ট করে কিভাবে? ওই টেক্সটটাকে অনেক অনেক কোশ্চেন পাঠায় টেক্সটটার উপরে। মানে ভিতরে কি করে আমার দেখা দরকার নেই, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি যে ওই পার্টিকুলার টেক্সটটাকে এতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ডাইমেনশনে ভাবে। ধরুন আমি বলেছি আই এম স্যাড, ফিজিক্স ইন্ডেক্স কত? 0.0000001। আই এম স্যাডের সাথে ফিজিক্সের কোনো সম্পর্ক আছে? বাট ধরে নাও আমি এখানে ইয়েন্স ডিস্ট্রিবিউশন লজিক কোশ্চেন করলাম, তাহলে ফিজিক্স ইন্ডেক্স কত হবে? 0.99995 বা 0.99994, পুরোটাই ফিজিক্স, ওকে। এখানে অ্যাংরি ইন্ডেক্স, স্যাড ইন্ডেক্স জিরোর কাছাকাছি থাকবে। বোঝা গেল? সো তাহলে ওই একটা টেক্সটকে ও এরকম নাম্বারে বা ভেক্টরে কনভার্ট করে দেয়। এবার কেন ভেক্টরে কনভার্ট করছি এবারে আসবে, বুঝতে পারবে তোমরা। এই ভেক্টরে কনভার্ট করাটা বুঝতে পারলে? Yes. সবাই হ্যাঁ, স্যার। বুঝতে পারলে না পারলে না বলো? ইয়েস স্যার। তো তাহলে কি হলো, আমার যখনই কোন একটা চাঙ্ক পেলাম, চাঙ্কে অনেক টেক্সট আছে, অনেক টেক্সট আছে। এই টেক্সটটা এখানে লিখলাম, আমার এটা ডেটা ফ্রেমটা, মনে আছে তো? ডেটা ফ্রেমটা, এটা আমার ডেটা ফ্রেমটা, সেটাতে আমার হ্যাঁ। আইডি দিলাম, দেন টেক্সটটাকে পুরোটা দিলাম, দেন ওই টেক্সটটাকে ভেক্টরে কনভার্ট করলাম, ভিইসি ভেক্টরে কনভার্ট করলাম, দেন ওই ভেক্টরটাকে লিখলাম অ্যাজ এ অ্যারে ফর্ম এখানে। তাহলে আমার ডেটা ফ্রেমটাতে কি কি থাকলো? ফার্স্ট থাকলো আমার আইডি, দেন থাকলো আমার টেক্সট, দেন আমার থাকলো ওই ভেক্টরটা। বোঝা গেল? এই লাস্ট এরটা এখনো ফাঁকা আছে, ওটা তো আমি বলছি। সো নাও এইরকম করে প্রত্যেকটা চাঙ্ককে আইডি 2 এর জন্য সেম করলাম, আইডি 3 এর জন্য সেম করলাম, ডট 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 আইডি 10 এর জন্য সেম করলাম। করলাম কি না? এই টেক্সটটা তো অলরেডি চাঙ্কটা থেকে আমি পেয়ে যাব, সেই টেক্সটটাকে ভেক্টরে কনভার্ট করব। কে করবে? একটা মডেল করবে, সেই মডেলটা তোমাকে দেওয়া হবে, ওকে। কিভাবে দেওয়া হবে প্র্যাকটিক্যাল যখন করবে বুঝতে পারবে। সেই টেক্সটটাকে ভেক্টরে কনভার্ট করবে, দেন স্টোর করে রাখবে সেই সব ভেক্টরগুলো। বুঝতে পারলে? এখনো অবধি কারো কোনো কনফিউশন নেই? না স্যার নেই। এইবারে না, স্যার। কোশ্চেন হচ্ছে যে আমরা ভেক্টর করলাম কেন? এই যে 10টা আমার চাঙ্ক ছিল, সেই সব চাঙ্ক গুলোকে আমি এক একটা ভেক্টরে কনভার্ট করলাম কেন? এবার ম্যাজিকটা দেখো।
আমার যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটাকেও আমি ভেক্টরে কনভার্ট করব, বুঝলে? সেই কোশ্চেনটাকেও আমি ভেক্টরে কনভার্ট করলাম। এই সব চাঙ্কগুলোকে তো আমি করেইছি, এবার কোশ্চেনটাকেও ভেক্টরে কনভার্ট করলাম। নাও মজাটা দেখো, এটা হচ্ছে আমার ভেক্টর 1, এটা হচ্ছে আমার ভেক্টর 2 যেটা কোশ্চেনে বা কিউ ভেক্টর, কোশ্চেন ভেক্টর। এবার ধরে নাও আমি কোশ্চেন ভেক্টরটাকে বলছি 5i hat প্লাস 1j hat প্লাস 3k hat, কোশ্চেন ভেক্টরটা। এবার ধরে নাও এটা ভেক্টর 1 মানে কি, ফার্স্ট চাঙ্কটা। এবার সেকেন্ড চাঙ্কটারও একটা ভেক্টর হবে, থার্ড চাঙ্কটারও একটা ভেক্টর হবে। নাও টেল মি, ধরে নাও কোশ্চেন ভেক্টরটা আমার এইটা, ভেবে দেখো কোশ্চেন ভেক্টরটা আমার এইটা, আর ফার্স্ট ভেক্টরটা হচ্ছে আমার এটা, সেকেন্ড চাঙ্কটা হচ্ছে আমার এটা, থার্ড চাঙ্কটা আমার এটা, ফোর্থ চাঙ্কটা আমার এটা, ফিফথ চাঙ্কটা আমার এটা। নাও টেল মি কোন চাঙ্কটা সব থেকে সিমিলার টু মাই কোশ্চেন ভেক্টর? কোন ভেক্টরটা সব থেকে সিমিলার টু মাই কোশ্চেন ভেক্টর? এইগুলো সবগুলো আমার রেড কালারের যেগুলো লিখলাম, সবাই শুনতে পাচ্ছ আই গেস? হ্যাঁ স্যার। রেড কালারের যেগুলো আমরা লিখলাম সেইগুলো হচ্ছে আমার চাঙ্ক ভেক্টরস, আর ব্ল্যাক কালারেরটা হচ্ছে আমার কোশ্চেন ভেক্টর। নাও আই এম ডুইং আ সিমিলারিটি সার্চ, টার্মটা সবাই মনে রাখবে, ইটস আ সিমিলারিটি সার্চ, হুইচ ভেক্টর ইজ মোর সিমিলার টু দিস ওয়ান। এই কোশ্চেন ভেক্টরের সবথেকে সিমিলার কে কিভাবে বুঝবো? যার অ্যাঙ্গেলটা সবথেকে কম। নাও ম্যাথমেটিক্স याद करो सब लोग, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস কি করে বের করা হয় মনে পড়েছে? ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট, বিকজ a dot b equals to ab cos theta, a dot b equals to ab cos theta, মনে পড়েছে সবার? ab cos theta, cos theta, cos theta। নাও cos theta এর ভ্যালুটা যার বেশি, cos theta এর ভ্যালুটা যার যত বেশি সেটা তার থেকে তত বেশি সিমিলার। সো cos theta এর ভ্যালু কি? a dot b by ab, মনে পড়েছে? cos 0 equals to 1। সো যদি দুটো ভেক্টর একদম কাছাকাছি হয়ে যায় তাহলে তাদের তাদের cos 0 ডিগ্রি মানে কি, তাদের অ্যাঙ্গেলটা সব থেকে কম, সো তাদের ভ্যালু সব থেকে বেশি। মনে পড়ছে? Yes, হ্যাঁ স্যার। তো তাহলে cos theta equals to a dot b by ab। সো আলটিমেটলি আমি যদি cos theta এর ভ্যালুটা বার করতে পারি তাহলে আমি বলতে পারবো আমার এই ভেক্টরটার সাথে কে সব থেকে সিমিলার। তাহলে নিশ্চয়ই এই ভেক্টরটা যেটা 1.1536 ডাইমেনশনের, যেটা চাঙ্ক ভেক্টর, আর আমার একটা কোশ্চেন যেটা কোশ্চেন ভেক্টর, সেটাকে আমি দুটোর মধ্যে যদি আমি ডট প্রোডাক্ট করে বাই মড দিয়ে যে a dot b by ab সামহাও বের করতে পারি, দেন আমার প্রত্যেকটা ভেক্টরের সাথে আমার কোশ্চেন ভেক্টরের একটা ভ্যালু আসবে, আসবে কিনা? প্রত্যেকটা ভেক্টরের সাথে আমার কোশ্চেন ভেক্টরের ভ্যালু আসবে, সেই ভ্যালুগুলো আমি এখানে লিখতে থাকবো। সো দিস ইজ মাই সিমিলারিটি স্কোর। সো আমি এটার ক্ষেত্রে ধরে নাও 0.8 এলো, কারোর ক্ষেত্রে এরকম করে ডট ডট করে 5 নম্বর যে কোশ্চেন, 5 নম্বর যে চাঙ্কটা সেটার মধ্যে এলো ধরে নাও 0.92, 0.92। সো তুমি ধরে নিলে যে 92% সিমিলার। সো দিস ইজ মাই ডিজায়ার্ড চাঙ্ক, যার সিমিলারিটি স্কোর সব থেকে বেশি। এ হচ্ছে কোশ্চেনটার সাথে সব থেকে বেশি সিমিলার। তাহলে আমি কোন চাঙ্কটা পাঠাবো? 5 নম্বর চাঙ্কটা। সো ফিফথ চাঙ্কটা আমি ধরে পাঠিয়ে দেবো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে। সো এত ক্যারিকেচার করলাম টু ফাইন্ড আউট হুইচ চাঙ্ক ইজ বেস্ট ফর মি। হাউ আই উইল গেট ইট? বাই সিমিলারিটি সার্চ। কি করব? প্রত্যেকটা চাঙ্ককে ভেক্টরে কনভার্ট করব, দেন আমার কোশ্চেনটাকেও ভেক্টরে কনভার্ট করব, দেন দুটো ভেক্টরের মধ্যে আমি সিমিলারিটি সার্চ করব, যে সব থেকে বেশি সিমিলার হবে তাকে আমি পাঠাবো। নাও মনে আছে আমি বলেছিলাম যে আমি একটা চাঙ্ক পাঠাবো না, দুটো চাঙ্ক পাঠাবো না, তিনটে চাঙ্ক পাঠাবো, সেটার ডিসিশনটা কে নেবে? আমি নিজেই নেব। কিভাবে নেব? বাই দিস স্কোর। সো তুমি এরকম ধরতে পারো যে আমি ম্যাক্সিমাম চাঙ্কটাকেই পাঠাবো, যার সব থেকে বেশি স্কোর হবে তাকে পাঠাবো, তখন তুমি একটা চাঙ্ক পাঠাচ্ছ। আবার কোনো সময় তুমি ডিসিশন নিতে পারো না না এ 0.92, কেউ ধরে নাও 0.91 আছে, তাহলে কি সে সিমিলার নয়? সেও তো সিমিলার, সো একে আমি ইগনোর করা উচিত নয়। সো আমি ধরে নিলাম ওকে যাই 90% এর উপরে সবাইকেই পাঠাবো। বুঝেছো?
90% এর উপরে যারা যারা সবাইকেই পাঠাবো, তাহলে এখানে একটার বদলে 5টা চাঙ্কও যেতে পারে যদি 5টা চাঙ্ক সিমিলার হয়ে যায়। আন্ডারস্টুড? সো এমন হতেই পারে যে আমার এই পেজটাও ইয়েন্স ল নিয়ে বলছে, দিস পেজ ইজ অলসো টকিং অ্যাবাউট ইয়েন্স ল, আমার হয়তো 50টা পেজ পরে গিয়ে কোন একটা জায়গাতেও ইয়েন্স ল হিসাবে নিয়ে কোনো কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে। সো নিশ্চয়ই সেই চাঙ্কটাও সিমিলার হবে টু মাই ইয়েন্স ল কোশ্চেন, ইয়েস অর নো? So তাহলে not only I'm sending one chunk, but I'm sending the chunks which is having more than 90% accuracy. So এই 90% এর বদলে তুমি 80% accuracy ও বলতে পারো, তুমি 50% accuracy ও বলতে পারো। যার সিমিলারিটি স্কোর 50 থেকে বেশি তাকেই আমি পাঠাবো। সেটা তোমাকে ডিসিশনস নিতে হবে বস, ডিপেন্ডিং অন দ্য কোয়েশ্চেন্স। তুমি চাও যদি এক্সাক্ট ম্যাচ থাকে তবেই আমি নেব, তখন তুমি এই স্কোরটাকে বাড়িয়ে দাও যে আমার স্কোরটা যদি 90% এর উপরে হয় তবে গিয়ে আমি নেব, এটা যদি কম হয় তাহলে আমি নেব না।